সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হিমেল। আজকের বিষয় হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের কিছু ইম্পর্টেন্ট রুলস। আজকে ট্যাগ কোয়েশ্চেনের ইম্পর্টেন্ট রুলস নিয়ে আলোচনা করব। ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে পূর্বেই দুইটি ভিডিও আপলোড করা হয়েছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। প্রথম ভিডিওটা ছিল ট্যাগ কোয়েশ্চেনের বেসিক রুলসের উপর ভিত্তি করে, যা 3টি ধাপের মাধ্যমে সমাধান করা হয়েছে। সেই রুলসগুলো যদি তোমরা দেখে নিতে পারো, তবে তোমরা 60 থেকে 70% ট্যাগ কোয়েশ্চেন ইজিলি সলভ করে ফেলতে পারবে। সেকেন্ড যে ভিডিওটা দেওয়া ছিল সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন যে সাবজেক্টগুলো বসে সেই সাবজেক্টগুলোর উপর ভিত্তি করে তোমরা দেখে নিতে পারো। ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট নির্বাচনে সকল স্টুডেন্টের একটা ঝামেলা হইতে হয়, সেটা আর কোনো সমস্যাই থাকবে না। তোমরা প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওটা দেখে নিলে ইনশাল্লাহ তোমরা দেখে নিবে এবং তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। এখন আমরা ট্যাগ কোয়েশ্চেনের কিছু ইম্পর্টেন্ট রুলস জেনে নেব। সেই ইম্পর্টেন্ট রুলসগুলোর মধ্যে প্রথম যে রুলটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের শর্ট ফর্মের ক্ষেত্রে প্রথমে সংক্ষিপ্ত আকারটির প্রকৃত রূপ নির্ণয় করে তারপরে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের একটি শর্ট ফর্ম দেওয়া থাকবে, সেটার প্রথমে সংক্ষিপ্ত রূপটির প্রকৃত রূপ নির্ণয় করতে হবে অ্যান্ড দেন আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। যেমন স্ক্রিনে যেটা দেখা আছে হি অ্যাপোস্ট্রফি এস, এটার মানে হচ্ছে দুইটা হয়, একটা হচ্ছে হি ইজ অথবা ওয়াজ, আর একটা হচ্ছে হি হ্যাজ। হি অ্যাপোস্ট্রফি তারপর হচ্ছে ডি, এটার মানে হচ্ছে দুইটা, এটার মানে হচ্ছে হি উড অথবা হি হ্যাড। এটা মানে হচ্ছে দে আর অথবা ওয়ার, এটার মানে হচ্ছে আই অ্যাম, এটার মানে হচ্ছে উই উইল, এটার মানে হচ্ছে লেট আস। এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা বুঝবো হি ইজ অথবা ওয়াজ, কখন আমরা বুঝবো হি হ্যাজ। আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে ভার্বের তৃতীয় রূপ বসে, এম ইজ আর এরপরে ভার্ব ওয়ানের সাথে আইএনজি বসে এবং মডেল ভার্বের পরে ভার্ব ওয়ান থাকে। অর্থাৎ যদি ভার্বের তৃতীয় রূপ থাকে তবে আমরা বুঝে নিব হি হ্যাজ অথবা হি হ্যাড, যদি অ্যাপোস্ট্রফির পরে ডি থাকে। আর যদি আইএনজি থাকে তবে আমরা বুঝে নিব হি ইজ অথবা ওয়াজ, আর যদি ভার্বের প্রথম রূপ থাকে তবে আমরা ধরে নিব হি উড। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা কিছু উদাহরণ লক্ষ্য করব। উদাহরণগুলো লক্ষ্য করব আমরা। প্রথম যে উদাহরণটা দেওয়া আছে, হি ইজ গোয়িং টু দ্য এনসিসি কোচিং। বলেছিলাম যদি অ্যাপোস্ট্রফি এস থাকে তারপর যদি আইএনজি ফর্ম থাকে তবে আমরা ধরে নেব অ্যাপোস্ট্রফি এস, এটার মানে হচ্ছে ইজ, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে দেখো ইজ বসানো হয়েছে। বাক্যটা অ্যাফার্মেটিভ তাই ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ করা হয়েছে। সাবজেক্ট হিসেবে শি দেয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে শি ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করো, হি হ্যাজ গন টু স্কুল। এখানে ভার্বের তৃতীয় রূপ হিসেবে গন ব্যবহার করা হয়েছে, যেহেতু গো ওয়েন্ট গন, গন ভার্বের তৃতীয় রূপ, এই জন্য অ্যাপোস্ট্রফি এস এটাকে হ্যাজ ধরে নিতে হবে, কারণ আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের তৃতীয় রূপ বসে। এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে হ্যাজ বসানো হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে, তারপর বাক্যটা অ্যাফার্মেটিভ এই জন্য নেগেটিভ করার জন্য নট বসানো হয়েছে, এবং সাবজেক্ট হিসেবে হি দেয়া আছে এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হি বসানো হয়েছে। তাহলে কি দাঁড়ালো, হি হ্যাজ গন টু স্কুল, হ্যাজন্ট হি। নেক্সট উদাহরণটা খেয়াল করব, হি উড রেদার ডাই দেন ব্যাগ। এখানে অ্যাপোস্ট্রফি তারপর ডি দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা হয় উড হবে না হয় হ্যাড হবে। এখন আমরা ভার্বটা খেয়াল করলেই আমরা বুঝতে পারবো এটা উড নাকি হ্যাড। ভার্বটা খেয়াল করি, ভার্ব হচ্ছে ডাই, ভার্ব ওয়ানে আছে,
যেহেতু মডাল ভার্বের পরে ভার্ব ওয়ান বসতে পারে, সেহেতু এটাকে আমাদের ধরে নিতে হবে অক্সিলারি ভার্ব কি ব্যবহার করা হয়েছে, উড ব্যবহার করা হয়েছে। এই জন্য ট্যাগ কুয়েশনের আনসারে উড বসানো হয়েছে, বাক্যটা অ্যাফার্মেটিভ তাই নেগেটিভ করা হয়েছে, নট বসিয়ে সাবজেক্ট হিসেবে আই দেয়া আছে, এই জন্য ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করা হয়েছে। নেক্সট উদাহরণটা খেয়াল করি। I had meet you. নেক্সট উদাহরণটা খেয়াল করি। I would meet you. মিট ভার্ব ওয়ান ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মিট হচ্ছে কি ভার্ব ওয়ান, আর আমরা জানি মডাল ভার্বের পরে ভার্ব ওয়ান বসে, এই জন্য এটাকে আমরা উড ধরে নিতে পারি। এই জন্য ট্যাগ কুয়েশনে উড বসানো হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে, নট বসানো হয়েছে কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ, এবং ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে আই দেয়া আছে, এই জন্য সাবজেক্ট হিসেবে আই দেওয়া আছে, এই জন্য ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে আই বসানো হয়েছে। নেক্সট উদাহরণটা খেয়াল করি। হি হ্যাড গট এ প্রাইজ। গট হচ্ছে ভার্বের তৃতীয় রূপ, এই জন্য এই অ্যাপোস্ট্রফি ডি এটাকে ধরে নিতে হবে হ্যাড। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে ভার্বের তৃতীয় রূপ বসে, এই জন্য এটাকে হ্যাড ধরে নিয়ে ট্যাগ কুয়েশনের অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড বসানো হয়েছে, এবং নেগেটিভ ওয়ার্ড হিসেবে নট বসানো হয়েছে কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ, এবং সাবজেক্ট হিসেবে হি বসানো হয়েছে কারণ বাক্যে হি হচ্ছে সাবজেক্ট। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তবে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আনসার দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ তোমরা সঠিক আনসারটা পেয়ে যাবে। আবারও বলি, তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখন আমরা দ্বিতীয় নিয়মে চলে যাব। দ্বিতীয় নিয়মটা হচ্ছে very most important, PUT, put, cut, read, cast, spread, hurt, beat, hit। এই ভার্বগুলোর তিনটা ফর্মই একই রকম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, তিনটাই একই রকম। সুতরাং এগুলোর আনসার করার সময় আমাদের আরেকটু যত্নশীল হতে হবে এবং বেশি কেয়ারফুল হতে হবে। যেমন হি পুট দ্য বুক অন দ্য টেবল। এখানে পুট হচ্ছে আমার ভার্ব, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা আমাদের একটু চিন্তা করে আনসার করতে হবে। কমন সেন্সে বলতে পারি, যেহেতু আমরা জানি যে থার্ড পার্সনের পরে এস বা ইয়েস যুক্ত হয়, যেহেতু এই বাক্যে সাবজেক্ট হচ্ছে হি এবং এটা থার্ড পার্সন সিঙ্গুলার, কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করা হয়নি, সুতরাং আমরা ধরে নিতে পারি এটা ভার্বের পাস্ট ফর্মে আছে, অর্থাৎ ভার্বের দ্বিতীয় রূপে আছে। এই জন্য ট্যাগ কুয়েশনে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করা হয়েছে, বাক্যটা অ্যাফার্মেটিভ তাই নট ব্যবহার করা হয়েছে, এবং বাক্যের সাবজেক্ট হিসেবে হি দেয়া আছে, এই জন্য ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে হি ব্যবহার করা হয়েছে। তাহলে আনসারটা কি দাঁড়ালো? হি পুট দ্য বুক অন দ্য টেবল, ডিডন্ট হি? নেক্সট উদাহরণটা খেয়াল করি। শি হার্ট হারসেলফ। শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, কিন্তু ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করা হয়নি, তার মানে হার্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ বি টু, এই জন্য ট্যাগ কুয়েশনে ভার্ব হিসেবে আমাদের ডিড ব্যবহার করতে হবে, ডিড ব্যবহার করা হয়েছে, বাক্যটা অ্যাফার্মেটিভ তাই নেগেটিভ করা হয়েছে, এবং ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে শি বসানো হয়েছে কারণ বাক্যের সাবজেক্ট হিসেবে শি দেয়া আছে। এখন আমরা থার্ড রুলে চলে যাব। থার্ড যে রুলটা আছে সেটা হচ্ছে বাক্যের প্রথমে হেয়ার দেয়ার ওয়ান থাকলে ট্যাগ কুয়েশনে হেয়ার দেয়ার অথবা ওয়ান হবে, অর্থাৎ হেয়ার দেয়ার ওয়ান এইগুলো নিজেই সাবজেক্ট হিসেবে বসবে, আর যদি এগুলো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে
তবে আমরা ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে হিয়ার দেয়ার ওয়ান ব্যবহার করব। যেমন দেয়ার আর মেনি ট্রিস, এখানে বাক্যের প্রথমে দেয়ার আছে, অর্থাৎ দেয়ার সাবজেক্ট হিসেবে বসানো হয়েছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে দেয়ার বসানো হয়েছে। অক্সিলারি ভার্ব আছে আর, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে আর ব্যবহার করা হয়েছে। বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই নট ব্যবহার করা হয়েছে। 3 নম্বর উদাহরণটা খেয়াল করব। যদিও আমরা জানি যত ওয়ান তত দে, কিন্তু এখানে ওয়ান নিজেই সাবজেক্ট হিসেবে বসছে এবং বাক্যের প্রথমে সাবজেক্ট হিসেবে ওয়ান বসানো হয়েছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ওয়ান বসানো হয়েছে। অক্সিলারি ভার্ব হিসেবে শুড দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের অক্সিলারি ভার্ব হিসেবে শুড ব্যবহার করা হয়েছে। বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই ট্যাগ কোয়েশ্চেনের নেগেটিভ করা হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা চতুর্থ রুলে চলে যাব। চতুর্থ রুলটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যদি বাক্যে ইফ, দ্যাট, হোয়েন, দো, হো ইত্যাদি অংশ থাকে এবং এইগুলো যুক্ত অংশটা আমরা বাদ দিয়ে যে প্রিন্সিপাল ক্লজটা থাকবে তার উপর কি করতে হবে, আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। অর্থাৎ সহজ কথায় হচ্ছে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে তবে প্রিন্সিপাল ক্লজের উপর ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। প্রিন্সিপাল ক্লজ মানে কি? প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে স্বাধীন, আর ক্লজ মানে হচ্ছে কি বাক্য অংশ। অর্থাৎ যে বাক্য অংশ নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে বলবো আমরা কি প্রিন্সিপাল ক্লজ। যেমন উদাহরণ খেয়াল করো, ইফ ইউ কাম আই শ্যাল গো উইথ ইউ। ইফ ইউ কাম এটা একটা ক্লজ, আই শ্যাল গো উইথ ইউ এটা একটা ক্লজ। এখন আমাদের প্রিন্সিপাল ক্লজটা খুঁজে বের করে তারপরে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে একটা বাক্যের অংশ যা নিজেই অর্থ প্রকাশ করতে পারবে। যদি আমরা প্রথম ক্লজটা খেয়াল করি, ইফ ইউ কাম যদি তুমি আসো, তবে এই বাক্যটা অর্থপূর্ণ নয়, এটা অর্থ প্রকাশ করতে পারছে না। যদি তুমি আসো, যদি তুমি আসো তাহলে কি একটা কিছু জানতে ইচ্ছা করছে, তার মানে এটা এখনো মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারেনি, সেহেতু আমরা এটাকে প্রিন্সিপাল ক্লজ বলতে পারবো না। তাহলে প্রিন্সিপাল ক্লজ কোনটা? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই শ্যাল গো উইথ ইউ, অর্থাৎ আমি তোমার সাথে যাব। হ্যাঁ, এটা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পেরেছে। যেহেতু এটা বাক্যের অর্থ সঠিকভাবে প্রকাশ করতে পেরেছে, সেহেতু আমরা বলতে পারি এটা একটা প্রিন্সিপাল ক্লজ এবং এই অংশের উপরে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল দেওয়া আছে, এই জন্য আমাদের শ্যান্ট ব্যবহার করা হয়েছে, কারণ আমরা জানি যে অক্সিলারি ভার্ব গুলো আছে তার মধ্যে কিছু অক্সিলারি ভার্বের ফর্ম পরিবর্তন হয়ে যায়, তার মধ্যে একটা হচ্ছে শ্যাল। আমরা জানি শ্যাল থাকলে কি হয়, শ্যান্ট হয়, এই জন্য শ্যালের পরিবর্তে শ্যান্ট ব্যবহার করা হয়েছে এবং সাবজেক্ট হিসেবে আই দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করো, হি টোল্ড দ্যাট ইউ ওয়ার নো অ্যাট হোম। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে কি হি টোল্ড, এর উপরে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। টোল্ড ভার্ব টু, এই জন্য আমাদের ডিড ব্যবহার করতে হবে এবং ডিড ব্যবহার করা হয়েছে এবং বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই নট ব্যবহার করা হয়েছে এবং সাবজেক্ট হিসেবে হি দেয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে হি ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে 5 নম্বর নিয়ম। 5 নম্বর নিয়ম হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি প্রেডিকেশন ইনকমপ্লিট থাকতে পারে সেক্ষেত্রে প্রেডিকেট কমপ্লিট ধরে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। এখন প্রেডিকেট ইনকমপ্লিট মানে হচ্ছে কি, অর্থাৎ একটা বাক্যের সহজ ভাষায় বলতে গেলে যে একটা বাক্যের সাবজেক্ট এবং ভার্বটা সাধারণত
দেয়া থাকে না। যদি দেয়া না থাকে তখনই আমরা বুঝতে পারবো কি এটা প্রেডিকেশনটা ইনকমপ্লিট। যদি প্রেডিকেশনটা ইনকমপ্লিট থাকে তবে আমরা অর্থগতভাবে সেটাকে কমপ্লিট ধরে তারপরে আমরা তার উপর একটা কোয়েশ্চেন করব। যেমন হোয়াট এ ফ্যান্টাস্টিক জার্নি, এই বাক্যে আমার প্রেডিকেশনটা কমপ্লিট না, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বটা দেয়া নেই। এজন্য প্রেডিকেটটা কি করতে হবে, কমপ্লিট করে তারপরে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে প্রকৃত বাক্যটি আসলে কিভাবে হতে পারতো? এটা হতে পারতো হোয়াট এ ফ্যান্টাস্টিক জার্নি ইট ইজ। আর ইট ইজ যদি হতে পারতো কমপ্লিট করার জন্য, সেক্ষেত্রে আমরা ইজ অক্সিলারি ভার্ব হিসেবে ধরে নিয়ে ট্যাগ কোয়েশ্চেনে ইজ বসাতে পারি। অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসানো হয়েছে, নেগেটিভ ওয়ার্ড নাই তাই নট বসানো হয়েছে, আর সাবজেক্ট হিসেবে ইট, এই জন্য ইট বসানো হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট রুলস এর 6 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়ম হচ্ছে বাক্যে আই থিঙ্ক, হি থিঙ্কস, আই গেস, আই ফিল, আই হোপ থাকলে এইগুলোর পরের ক্লজটি ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, অর্থাৎ প্রথম অংশে ট্যাগ কোয়েশ্চেন করা যাবে না। কিন্তু এগুলোর পর দ্যাট থাকলে দ্যাটের পূর্বের সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন খেয়াল করো, আই থিঙ্ক হি ইজ অনেস্ট, তাহলে এই বাক্যে কি বলছে নিয়ম অনুসারে? নিয়ম বলছে আই থিঙ্ক থাকলে পরের ক্লজটির উপর ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, অর্থাৎ আই থিঙ্ক যুক্ত বাক্যতে, অর্থাৎ আই থিঙ্ক যুক্ত বাক্যটির উপর ট্যাগ কোয়েশ্চেন করা যাবে না, অর্থাৎ আই থিঙ্ক এই বাক্যের উপরে ট্যাগ কোয়েশ্চেন করা যাবে না। তাহলে পরবর্তী যে বাক্যটা আছে সেটা কি? সেটা হচ্ছে হি ইজ অনেস্ট, অর্থাৎ এই হি ইজ অনেস্ট এর উপরে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে এই অংশের উপর যদি আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে চাই, তাহলে এই অংশের সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে ইজ। এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে ইজ বসানো হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে, বাক্যটা অ্যাফার্মেটিভ তাই নট বসানো হয়েছে, এবং সাবজেক্ট হিসেবে হি দেওয়া আছে তাই ট্যাগ কোয়েশ্চেন সাবজেক্ট হিসেবে হি বসানো হয়েছে। নেক্সট উদাহরণটা খেয়াল করো, আই হোপ ইউ আর কিপিং ওয়েল, তাহলে আমাদের আই হোপ এই অংশের উপর ট্যাগ কোয়েশ্চেন করা যাবে না, ট্যাগ কোয়েশ্চেন করতে হবে ইউ আর কিপিং ওয়েল, এইটুকুর উপর ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে এই অংশে অক্সিলারি ভার্ব হিসেবে দেওয়া আছে আর, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে আর ব্যবহার করা হয়েছে, নেগেটিভ নাই তাই নট ব্যবহার করা হয়েছে, আর সাবজেক্ট হিসেবে ইউ দেওয়া আছে এই জন্য ইউ বসানো হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। 7 নম্বর নিয়ম বলছে ইট ইজ ইউ, ইট ইজ আই, ইট ইজ হি এই জাতীয় শব্দের পরে হো রিলেটিভ প্রনাউন থাকলে মূল সাবজেক্ট এবং ভার্ব খুঁজে বের করে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। যেমন ইট ইজ আই হো অ্যাম ইউর টিচার, এখানে রিলেটিভ প্রনাউন হচ্ছে হো আর মূল ভার্ব হচ্ছে কোনটা? অ্যাম। কারণ আমরা জানি রিলেটিভ প্রনাউনের পরে যে ভার্বটা থাকে সেই ভার্বটাই হচ্ছে মূল ভার্ব হিসেবে কাউন্ট করতে হয়, এবং রিলেটিভ প্রনাউনের পূর্বে যে সাবজেক্টটা থাকে সেটা আমাদের প্রকৃত সাবজেক্ট অর্থাৎ মেইন সাবজেক্ট হিসেবে কাউন্ট করে নিতে হবে। যেহেতু হো এর পরে এম অক্সিলারি ভার্ব হিসেবে দেয়া আছে তাই ট্যাগ কোয়েশ্চেন করার সময় এই এমটাকে আমাকে মেইন ভার্ব হিসেবে ধরে কাজ করতে হবে। এজন্য ট্যাগ কোয়েশ্চেনে এম এর পরিবর্তে আর নট ব্যবহার করা হয়েছে, কারণ আমরা জানি ট্যাগ কোয়েশ্চেনে কিছু অক্সিলারি ভার্বের ফর্ম পরিবর্তন হয়ে যায়, তার মধ্যে একটা হচ্ছে এম, এম থাকলে কি হয়? আর নট হয়, এই জন্য আর নট বসানো হয়েছে, এবং সাবজেক্ট হিসেবে আই দেয়া আছে এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে আই ব্যবহার করা হয়েছে। সেকেন্ড যে উদাহরণটা আছে সেটা খেয়াল করো। সেকেন্ড উদাহরণটা হচ্ছে ইট ইজ আই হু হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, সরি এখানে গ্লাম দেওয়া আছে সেটা কি হবে? গ্লাস হবে, GLASS গ্লাস। তাহলে কি হলো? ইট ইজ আই হু হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, তাহলে এই বাক্যে আই হচ্ছে আমার সাবজেক্ট, হ্যাভ হচ্ছে ভার্ব, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে হ্যাভ ব্যবহার করা হয়েছে এবং নেগেটিভ হিসেবে নট ব্যবহার করা হয়েছে কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ।
সাবজেক্ট হিসেবে আই দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে ট্যাগ কোশ্চেনের সর্বশেষ রুলস। সর্বশেষ রুলটা হচ্ছে বিভিন্ন প্রোনাউন এন্ড দ্বারা যুক্ত থাকলে আমরা সাবজেক্ট হিসেবে কোনগুলোকে কাউন্ট করব। যদি ইউ অ্যান্ড আই সাবজেক্ট হিসেবে থাকে তবে আমরা উইজ কাউন্ট করব, অর্থাৎ উই ধরে নিব। যদি ইউ অ্যান্ড হি থাকে তবে আমরা ইউ ধরে নিব। যদি আই অ্যান্ড ইউ থাকে তবে আমরা ইউ ধরে নিব। হি, ইউ, আই থাকলে আমরা উই ধরে নেব। আই এবং হি থাকলে আমরা উই ধরে নেব সাবজেক্ট হিসেবে। আই, হি এবং ইউ থাকলে আমরা উই ধরে নিব। অর্থাৎ সহজ কথাই হলো, যদি বাক্যে একাধিক প্রোনাউন যুক্ত থাকে এবং সেখানে যদি আই এর উপস্থিতি থাকে তবে আমরা সাবজেক্ট হিসেবে উই ধরে নেব। যেমন হচ্ছে এখানে আয়ের উপস্থিতি আছে, এখানে আয়ের উপস্থিতি আছে, এখানেও আয়ের উপস্থিতি আছে, এখানেও আয়ের উপস্থিতি আছে, এখানেও আয়ের উপস্থিতি আছে। যেহেতু আয়ের উপস্থিতি আছে সেজন্য আমার ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট করার সময় উই সাবজেক্ট করতে হবে। যেমন একটা উদাহরণ খেয়াল করি, I and he are doing the work। তাহলে এখানে I and he এটা হচ্ছে আমার সাবজেক্ট এবং এটা হচ্ছে আমার আর হচ্ছে আমার ভার্ব। এই জন্য ট্যাগ কোশ্চেনে আর ব্যবহার করা হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে, নট ব্যবহার করা হয়েছে, নেগেটিভ ওয়ার্ড নাই এই জন্য, এবং সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করা হয়েছে কারণ হচ্ছে আই এবং হি দেয়া আছে সাবজেক্ট হিসেবে এবং এখানে সাবজেক্ট হিসেবে আই এর উপস্থিতি আছে, এই জন্য ট্যাগ কোশ্চেনে উই ব্যবহার করা হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।